আচ্ছা শোন, আহ, আজকে আমরা আজকে আমরা আরেকটা ম্যাথমেটিক্যাল টার্ম করব আর কি। একটা সম্পর্ক দেখব, সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। আমরা যেটা পড়ছিলাম, যেটা ছিল এসজি, আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্বকে আমরা এসজি দিয়ে দেখাইতাম। সেটার মানে ছিল এরকম যে বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই পানির ঘনত্ব আর কি, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব, এইটা ছিল। তার মানে বস্তুর ঘনত্বকে পানির ঘনত্ব দিয়ে ভাগ দিলে যে সংখ্যাটা পাই সেটা ছিল ওই বস্তুর আপেক্ষিক গুরুত্ব। বা এই আপেক্ষিক গুরুত্ব দিয়ে আমরা মেনলি বুঝতাম যে একটা বস্তু পানির তুলনায় কত গুণ ভারী। তবে সবসময় যে মানে নর্মালি আমরা স্ট্যান্ডার্ড হিসেবে পানিকে ধরে নিছি, কিন্তু এটা অন্য কোনো তরলের সাপেক্ষেও মাপা যাইতে পারে। আচ্ছা, তবে আমরা নর্মালি আপেক্ষিক গুরুত্ব বুঝতে পানির সাপেক্ষে ওই বস্তুর ঘনত্বটা কত গুণ বেশি বা বস্তুটা কত গুণ ভারী, সেটাই বুঝবো। আচ্ছা, তো এখন আমাদের তো আজকে আমরা একটা মানে নর্মালি প্র্যাকটিক্যালি আমরা কোনো একটা বস্তুর ঘনত্ব নির্ণয় করতে গেলে, অথবা বস্তুর ওজন, আহ, বা বস্তুর মধ্যে, হ্যাঁ, বস্তুর মধ্যে ভেজালের পরিমাণ, এগুলো নির্ণয় করতে গেলে আমরা এই ব্যাপারটা ইউজ করতে পারি। তো এরকম একটা সম্পর্ক দেখবো, সেটা হচ্ছে ধর, যদি একটা বস্তু, ধর এটা সেই বস্তু, এই বস্তুটার এখন বাতাসে বাতাসে নর্মাল অবস্থায় ওজন তার হচ্ছে ডাব্লিউ। বাতাসে নর্মাল ওজন ডাব্লিউ, তো ডাব্লিউটা হচ্ছে বস্তুর বাতাসে ওজন। বাতাসে ওজন। মানে এই বস্তুটাকে আমি পানিতে ডুবাবো, তবে পানি না হয়ে যে কোনো তরল হইতে পারে। ওকে, তো আমরা এটা পানি না হয়ে যে কোনো তরল হইতে পারে। তো ধর এটা যে কোনো তরল। তো এটার মধ্যে যদি আমরা বস্তুটাকে একটা সুতার সাহায্যে এমনি ডুবাই দেই, তাহলে তখন বস্তুটা আরেকটা ওয়েট দেখাবে। তো এখন এই পানিতে ডুবানো অবস্থায় বস্তুটার ওজন হচ্ছে W1 ধরলাম, সেটা হচ্ছে তরলে, পানিতে না বলে তরল বলতেছি, তরলে ওজন, তরলে ডুবন্ত অবস্থায় ওজন, বা তরলে ডুবানো অবস্থায় ওজন। তরলে ডুবানো অবস্থায় ওজন। তো অবশ্যই বাতাসে যে ওজন তার তুলনায় তরলে ডুবানো অবস্থায় ওজনটা একটু কমে যাবে, আমরা এটা জানি। তার মানে বস্তুটা একটা ওজন হারাইছে। তো হারানো ওজনটা কত? আচ্ছা, তার আগে আরো কিছু জিনিস বলে নেই। সেটা হচ্ছে এই বস্তুটার আয়তন হচ্ছে ভি। ভি হচ্ছে বস্তুর আয়তন। তার মানে বস্তুর যে আয়তন হবে, বস্তু সেই পরিমাণ তরল সরাবে। ভি হচ্ছে বস্তুর আয়তন। আর যে তরলটায় বস্তুর ঘনত্ব হচ্ছে রো। হ্যাঁ, রো হচ্ছে বস্তুটার ঘনত্ব। রো হচ্ছে এই বস্তুটার ঘনত্ব, বস্তুর ঘনত্ব। আর তরলটা, যে এই তরলটার ঘনত্ব হচ্ছে রো এল। রো এল দিয়ে এই তরলটার ঘনত্ব বোঝাচ্ছি। রো এল হচ্ছে তরলের ঘনত্ব। তরলটার ঘনত্ব হচ্ছে রো এল। ওকে, তো এখন আমরা তাহলে বস্তুটা কিছু ওজন হারাইছে। বাতাসে যে ওরকম ওজন দেখাবে, তরলে ডোবানোর পরে তার একটু হালকা মনে হবে। এটা কিন্তু আপেক্ষিক গুরুত্ব ছিল। হ্যাঁ, এখানে লিখে দিলাম আপ আপেক্ষিক গুরুত্ব। তো আমি এটাকে এভাবে লিখতে পারি যে, তাহলে বস্তুটা কতখানি ওজন হারাইছে এটা যদি লিখতে চাই, তাহলে ব্যাপারটা এরকম হবে: বস্তুর হারানো ওজন, বস্তুর হারানো ওজন, হারানো ওজন। হারানো ওজন আবার কিসের সমান হয় মানে আর কি, আগে এটা লিখি যে বাতাসে যে ওজন আর পানিতে যে ওজন, সেটাকে যদি আমরা বিয়োগ দিই, বাতাসে যাওয়া ওজন মাইনাস পানিতে যাওয়া ওজন, এইটা হবে বস্তুর হারানো ওজন, ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ওয়ান। আবার আমরা ওই ইসের আর্কিমিডিসের সূত্রে পড়ছিলাম যে কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে বস্তুটা কিছু ওজন হারায়। এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। তাহলে এই হারানো ওজন
আর্কিমিডিসের নীতি অনুসারে এই হারানো ওজন হচ্ছে W মাইনাস W1 ইকুয়ালস টু বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। বস্তু কর্তৃক অপসারিত, বস্তুর আয়তন যেহেতু ভি, তার দ্বারা অপসারিত তরলের আয়তনও ভি। আর ওই আমাদের লাগবে ওজন, তাহলে আয়তন ইন্টু ঘনত্ব ইন্টু জি দিলে আমরা ওজন পাই। আয়তন আর ঘনত্ব গুণ করলে আমরা ভর পাই, তার সাথে জি গুণ দিলে ওজন পাই। তাহলে বস্তুর আয়তনের সম আয়তন পানি, পানি না তরল আর কি, এটার সাথে তরলের ঘনত্ব যেটা রো এল দিয়ে লিখছি, সাথে জি দিলে এটা পুরাটা হবে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। এটুক কেউ না বুঝলে কোশ্চেন করতে পারিস। আচ্ছা, আমি তাহলে এটাকে আরেকটু, আচ্ছা আরেকটু ক্লিয়ার করে লিখি। এটুক বুঝছিস যে এটা বস্তুর হারানো ওজন, এটুক বুঝছিস? আচ্ছা, তাহলে আর্কিমিডিসের সূত্র ছিল বস্তুকে পানিতে বা যে কোনো তরলে নিমজ্জিত করলে বস্তু কর্তৃক হারানো ওজন, বস্তু কতখানি ওজন হারাইছে সেটা হবে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। তো এটা লিখতেছি অপসারিত তরলের ওজন। এখন তরলের ওজন বের করব, তো ওজন সমান সমান কি ছিল, মানে ওজন সমান সমান ছিল mg, তাহলে এটা হচ্ছে ধর তরলের ভর। আচ্ছা এভাবেই লিখি, তরলের ভর, তরলের ভর ইন্টু জি, এম ইন্টু জি। এই তরলটা কোনটুক তরল? অপসারিত তরল। আর অপসারিত তরল মানে বস্তুর যা আয়তন ঠিক সেম আয়তনের তরল সরে গেছে। বস্তুর আয়তন যদি ভি হয়, আমি ফুটবলটাকে তরলের মধ্যে ডুবাইলে এই ফুটবলের সমান আয়তনের তরল সরে যাবে। তাহলে এইখানে তরলের ভর যখন বের করব আমরা এইটা জানতাম, এই যে ভর সমান সমান মানে এই যে তরলের ঘনত্ব তো রো এল ছিল, তাহলে তরলের ঘনত্ব সমান সমান হবে তরলের ভর বাই তরলের আয়তন, তরলের ভর বাই তরলের আয়তন, ঘনত্ব সমান সমান এম বাই ভি এরকম ছিল। তো এখানে এই তরলের ভর, তাহলে তরলের ভরটা আমি বের করতে হইলে তরলের আয়তন লাগবে, সাথে হচ্ছে তরলের ঘনত্ব লাগবে, কতখানি তরল সরে গেছে। এটা কিন্তু অপসারিত তরলের ভর। তাহলে অপসারিত তরলের ভরের জন্য আমার লাগবে অপসারিত তরলের আয়তন, যেটা বললাম বস্তুর আয়তনের সমান, আর সাথে লাগবে তরলের ঘনত্ব, ওই যে রো এল গুণ দিলাম, আর এই জি। এইবার বুঝছিস কিনা সবাই? এবার বুঝছিস? আচ্ছা, আচ্ছা তাহলে আমি এরকম একটা সমীকরণ পাইলাম, ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ওয়ান ইকুয়ালস টু, ওকে, ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ওয়ান ইকুয়ালস টু ভি রো এল জি, এরকম একটা সমীকরণ পাইলাম। এখন আমি যেটা করব, এই সমীকরণের উভয় পাশে, এই সমীকরণের উভয় পাশে ডাব্লিউ দিয়ে ভাগ দিব। ডাব্লিউ কি ছিল? ডাব্লিউ ছিল বস্তুর ওজন। আচ্ছা আমি ওটাকে একটু এভাবে লিখে নিই, এভাবে একটু লিখতেছি। আহ এটা মুছলাম, হ্যাঁ, বস্তুর হারানো ওজন এই জিনিসটাকে মুছলাম। আমি এখানে বস্তুর ওজন ডাব্লিউ সমান সমান বস্তুর ওজন, মানে বস্তুর যেটা বাতাসে ওজন আর কি, নর্মাল অবস্থায় বাতাসে ওজন, সেটা ডাব্লিউ সমান সমান হচ্ছে ভর ইন্টু জি, এমজি, ডাব্লিউ সমান সমান এমজি। তাইলে বস্তুর ভর বের করার জন্য, এই যে যেমন এখানে তরলের ভর বের করার জন্য ওই তরলের আয়তন ইন্টু ঘনত্ব দিছিলাম, ওরকম বস্তুর ভর বের করার জন্য আমার লাগবে বস্তুর আয়তন, তো বস্তুর আয়তন তো ভি, আর বস্তুর ঘনত্ব, বস্তুর ঘনত্ব বলছি রো, এই ইন্টু জি। দেখ এটা বুঝছিস কিনা? বস্তুর ওজন যেটা বাতাসে ওজন আর কি, হ্যাঁ, নর্মাল অবস্থায় বস্তুর ওজন বললে বাতাসে ওজনটাই বুঝবো। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, এটা নিয়ে কারো যদি কোশ্চেন না থাকে, আমি এটাকে 1 নাম্বার দিলাম আর এটাকে 2 নাম্বার দিলাম। এখন এই 1 আর 2 কে ভাগ দিব, আমি 1 আর 2 কে ভাগ দিব, একটু সবাই খেয়াল কর। 1 আর 2 কে ভাগ দিব, তো আমি একটা চিত্র মুছা লাগবে, ওই সাইডে মুছলাম। এক ভাই, 1 আর
1/2, এটার থেকে আমরা কি পাচ্ছি এটা একটু লিখি। তাহলে উপরে আসতেছে ডাব্লিউ, নিচে হচ্ছে ডাব্লিউ মাইনাস ডাব্লিউ1। এই যে এইটাকে এটা ভাগ দিছে, আর ওই সাইডে ভি ভি কাটা চলে যাচ্ছে, জি জি কাটা চলে যাচ্ছে, শুধু থাকতেছে রো বাই রো এল। 1 আর 2 কে ভাগ দিলে এরকম আসে। সবাই এইটুক বুঝছিস কিনা? আচ্ছা, তাহলে আমরা একটা এটাকে কি লেখা যায় তাহলে? তাহলে লেখা যায়, সুতরাং এটা কি ছিল? এটা ছিল বস্তুর ওজন, মানে বাতাসে ওজন আর কি। এটা হচ্ছে বস্তুর বাতাসে ওজন ডিভাইডেড বাই, এটা ছিল বাতাসে ওজন মাইনাস বস্তুর পানিতে ওজন। বস্তুর বাতাসে ওজন, আচ্ছা শুধু লিখতেছি বাতাসে ওজন মাইনাস পানিতে ওজন, মানে হচ্ছে হারানো ওজন আর কি, মাইনাস পানিতে ওজন, পানিতে না তরলে বলবো, হ্যাঁ তরলে, ওইটা পানিও হইতে পারে, তরলে ওজন ইকুয়ালস টু কি দাঁড়াইলো? ইকুয়ালস টু দাঁড়াচ্ছে রো, রো ছিল বস্তুর ঘনত্ব, এটা হচ্ছে বস্তুর ঘনত্ব, আর রো এল এটা হচ্ছে তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব। আমরা এই সমীকরণটা ইউজ করে কিছু অঙ্ক করব, দ্বারা একটু পরে দেখাচ্ছি। সবার এইটুক বোঝা হইলে বলিস, আমি এই সাইডে আসবো। এটা মুছলাম। আচ্ছা এখন দেখ এইটা লিখতে পারি কিনা, যদি আমি তো এখানে তরল যে কোনোটা নিছি, সেটা তেল হইতে পারে অথবা সেটা কেরোসিন হইতে পারে, যে কোনো কিছু দিয়ে অঙ্ক আসতে পারে। তো এখন আমরা যদি এটা পানি নেই, পানির মধ্যে হয়, তাহলে আমি এখানে লিখতেছি পানির ক্ষেত্রে যদি তরল হিসেবে পানি ব্যবহার করি, হ্যাঁ তরল হিসেবে, মানে যে তরলটার মধ্যে ডুবাইছি সেটা যদি পানি ব্যবহার করলে, তখন এই সমীকরণটা কিরকম দাঁড়াবে? তখন সমীকরণটা এরকম হয়ে যাবে, যখন আমরা পানি নিয়ে কাজ করব তখন হবে ডাব্লিউ, নিচে হবে ডাব্লিউ মাইনাস ডাব্লিউ1, মানে পরিচয়টা এরকম হয়ে যাবে, বস্তুর বাতাসে ওজন নিচে হচ্ছে বস্তুর বাতাসে ওজন মাইনাস বস্তুর পানিতে ওজন। অথই মানে পানির জন্যই অঙ্কটা আসবে, ওখানে তো লিকুইডে যে কোনো কিছু, এই জন্যই আমি এরকম করে লিখতেছি, মানে এটা একটু স্পেশালি লিখতেছি। আচ্ছা এটা হচ্ছে বস্তুর বাতাসে ওজন, এটা হচ্ছে বস্তুর বাতাসে ওজন মাইনাস বস্তুর পানিতে ডোবানো অবস্থায় ওজন, মানে পুরো জিনিসটাকে একবারে বললে এটা হচ্ছে বস্তুর হারানো ওজন, ডাব্লিউ মাইনাস ডাব্লিউ1 হচ্ছে বস্তুর হারানো ওজন, ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে তখন? উপরে হবে বস্তুর ঘনত্ব, নিচে যে তরলের ঘনত্ব লিখছি ওখানে তখন হয়ে যাবে এই যে পানির ঘনত্ব রো H2O, মানে ওই 4 ডিগ্রি সেলসিয়াস 1000 কেজি। তো এইটাকে আমরা তখন কি বলতে পারি? তখন আমরা এটাকে ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ মাইনাস ডাব্লিউ1, এটাকে আবার আমরা বলতে পারি এই যে আপেক্ষিক গুরুত্ব, ইকুয়ালস টু আপেক্ষিক গুরুত্ব, বস্তুর আপেক্ষিক গুরুত্ব আর কি, হ্যাঁ বস্তুর লিখি, বস্তুর আপেক্ষিক গুরুত্ব। তাহলে এই আমরা কয়েকটা সমীকরণ পাইলাম যেগুলা দিয়ে আমরা ম্যাথ করতে পারবো। এই এইটা একটা যে কোনো তরল দিয়ে বলে দেওয়া থাকতে পারে, বা আমরা পানি হিসাবে বললে এখানে পানির জন্য 1000 বসাই দিব। আবার এই যে আহ, এটাও লেখা যায় যে বস্তুর আপেক্ষিক গুরুত্ব হবে বস্তুর বাতাসে ওজন, আর এটা হচ্ছে বস্তুর বাতাসে ওজন মাইনাস পানিতে ওজন। ওকে, তো এগুলার একটা অঙ্ক দেখাচ্ছি, সবার লেখা হইলে বলিস।
সবার লেখা হয়েছে? ওকে, তোরা তুই যে আর্কিমিডিসের ওই গল্পটা তো জানিস যে আহ, রাজা তাকে বলছিল যে ওই স্বর্ণের মুকুটটা পুরাটা খাঁটি কি সোনার তৈরি কিনা সেটা বের করে দিতে বলছিল। তো এই সব ক্ষেত্রে আমরা একটা বস্তু পুরাপুরি বিশুদ্ধ কিনা সেটা জাজ করতে পারবো, একটা তরলের ঘনত্ব আমরা বের করে ফেলতে পারবো এইসব আহ, এই সমীকরণটা ইউজ করে। তো আমরা এরকম একটা ইয়া করতেছি, ম্যাথ করতেছি। তো আমি এটা মুছতেছি, ম্যাথটা লিখতেছি। ম্যাথটা হচ্ছে যে একটা স্বর্ণের মুকুটের ওজন, আচ্ছা সোনার মুকুটের ভর বলে দিই আমি, যদিও বইয়ে এখানে ওজন হিসেবে লিখছে, আমি ভর হিসেবে লিখলাম, হ্যাঁ। সোনার মুকুটের, সোনার মুকুটের মানে ওই কাহিনী বলতেছি আমি যে ওইটা ভরকে কেন ওজন হিসেবে লিখছে। ওরা ঠিকই ওজন লিখছে কিন্তু আবার কেজিতে লিখছে, আমরা জানি ওজন নিউটনে, সেটার রিজন আমি পরে বলতেছি। মুকুটের ওজন বাতাসে পাওয়া গেছে হচ্ছে, আমি এটাকে ওজন না লিখে ভর লিখতেছি, ভর বাতাসে 10 কেজি। আর পানিতে, এবং পানিতে ডুবিয়ে, পানিতে ডুবিয়ে ভর 9.4 কেজি পাওয়া গেছে, 9.4 কেজি পাওয়া গেল। তো তোকে বের করতে বলছে মুকুটের ঘনত্ব কত, মুকুটের ঘনত্ব কত, আর মুকুটটা সম্পূর্ণ সোনার তৈরি কিনা, হ্যাঁ। মুকুটের ঘনত্ব কত সেটি বিশুদ্ধ সোনার তৈরি কিনা, বিশুদ্ধ সোনার কিনা। ওকে। আর এখানে স্বর্ণের ঘনত্ব দেওয়া নাই কোশ্চেনে, তবে দেওয়া থাকবে, আর না থাকলে এটার মুখস্থ রাখবি। গোল্ডের যেটা, গোল্ডের ঘনত্ব হচ্ছে 19,300, এটা মুখস্থ রাখিস, এমনিতে অবজেক্টিভেও আসে, 19,300 কেজি/মিটার। ওকে, তাহলে আমরা একটু আগে যে সূত্র করলাম ওরকমই, যে একটা বস্তুকে বাতাসে ভর 10 কেজি, তো ওজন বের করতে হলে আমরা ভরের সাথে 9.8 গুণ দিতে হয়। তো আমরা ওভাবে ওজনটা নির্ণয় করে নিব। আমি বলতেছি আস্তে আস্তে। তো বাতাসে ওজন হচ্ছে একটা, আর পানিতে ডুবানোর পরে তার ওজনটা একটু কমে গেছে, 9 মানে ভর কমে গেছে, ভর কমে যাওয়া মানে ওজনটাও কমে যাবে। তো আমাকে জিজ্ঞেস করছে যে ওই বস্তুটার ঘনত্ব কত, আর ওই বস্তুটা বা ওই মুকুটটা বিশুদ্ধ সোনার তৈরি কিনা। সবার কি কোশ্চেনটা লেখা হয়েছে? কোশ্চেন লেখা হয়েছে? আচ্ছা আচ্ছা, কোশ্চেন লেখ। হুম 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 হুম। ওকে, এখন আমি ম্যাথে আসি। তো ম্যাথ অনুযায়ী যে আমাদের বাতাসে ওজন লাগবে, পানিতে ডুবানো অবস্থায় ওজন লাগবে। তো বাতাসে ওজনকে আমরা ডাব্লিউ দিয়ে দেখাইছিলাম। তো ডাব্লিউ এর মানটা কত হবে, 10 × 9.8, 10 × 9.8 নিউটন, ইকুয়ালস টু সেটা আসতেছে হচ্ছে 9.8 ইন্টু মানে 98 নিউটন আসতেছে। ওকে, এটা হচ্ছে বাতাসে ওজন। আর পানিতে ডুবিয়ে ওজনটা হচ্ছে, পানিতে ডুবানো অবস্থায় তাহলে ওজন আসবে হচ্ছে 9.4 ইন্টু, এই যে এটা হচ্ছে ভর, আর 9.8 এটা হচ্ছে ওই জি, জি এর মান, তাহলে সেটা আসতেছে 94 নিউটন।
সরি, এটা 94 কিভাবে, সরি সরি, এটা একটু হিসাব করে নেওয়া লাগবে। 9.8 ইন্টু 9.4, 9.8 দ্বারা 9.8 ইন্টু 9.4। আচ্ছা, আমরা ওটাকে হিসাব না করলেও চলবে অবশ্য, দ্বারা 92.12 আর কি এরকম আসে। অবশ্য আমরা এই হিসাবটা না করে নিলেও চলতো, পরে বলতেছি আমি। ওকে, এইটা দেওয়া আছে। আর পানিতে যেহেতু ডুবানো হয়েছে, তার মানে ওই যে রো এল যেটা লিখছি, বা তরলের ঘনত্ব যেটা, তরলের ঘনত্ব রো এল, সেটা হচ্ছে 1000 1000 কেজি পার মিটার কিউব। এইটা আমাদের বের করা লাগবে মুকুটের ঘনত্ব, মানে রোটা বের করা লাগবে, বস্তুর ঘনত্ব। সবার এইটুক তো বোঝা হয়েছে আশা করি, নাকি? এটা আমি মুছলাম। তা আমাদের এখন সূত্রটা হচ্ছে, এটা এরকম ছিল, ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ওয়ান ইকুয়ালস টু ছিল রো বাই রো এল। ওইটা পানিও হইতে পারে, অন্য কিছু হইতে পারে, এখন পানি বলছে, সো এটা পানি। তো ডাব্লিউ, এই ডাব্লিউ হচ্ছে 98, আর নিচে হচ্ছে 98 মাইনাস 92.12, আর এইখানে হচ্ছে রো বের করা লাগবে, আর রো এল হচ্ছে 1000। কত আসে? 98 ডিভাইডেড বাই 98 মাইনাস 92.12 ইন্টু 1000 আসে 16666। ওকে, রো এর মান আসে হচ্ছে 16666 কেজি পার মিটার কিউব। এটা আসছে মুকুটের ঘনত্ব। তাহলে তোর কি মনে হয়, মুকুটটা কি গোল্ডের তৈরি পুরাপুরি? ওকে, যেটা বলতেছিলাম, এখন কি মনে হচ্ছে যে এই মুকুটটা তাইলে ইসের তৈরি, গোল্ডের তৈরি? মুকুটের ঘনত্ব আসে 16,000, আর গোল্ডের ঘনত্ব হচ্ছে 19,300। তার মানে বোঝাই যাচ্ছে মুকুটটা গোল্ডের তৈরি না, বিশুদ্ধ গোল্ড না আর কি। গোল্ডের তৈরি বাট বিশুদ্ধ গোল্ড না, এর মধ্যে খাদ মেশানো আছে। কথা কি বোঝা গেছে? এই সবাই কি বুঝছিস? রেসপন্স করিস। কালকে অর্থী মানে অভিযোগ করতেছিল যে আমি 10 এর ব্যাচে বেশি ফানি মুডে থাকি, তোদের এখানে হাসাহাসি কম করি। তোরা রেসপন্স না করলে আমার কি একা একাই পাগলের মতো হাসবো? আচ্ছা শোন, তাইলে এখন যেটা বলতেছিলাম, মানে 10 এর ব্যাচে ধর, ওরা অল টাইম ওরকম একটা ফানি মুডের মধ্যেই থাকে, এই জন্য আমারও চনমনে ভাবটা থাকে। এখন তোরা একদম চুপ মেরে থাকিস, রেসপন্স করিস না, তাহলে হাসবো কে? জাস্ট এনায়েত যাও একটু ফান করে, ওকে, আর বাকিগুলা সব চুপচাপ। সো আমারও একা একা আমি কেমনে হাসবো? ওকে, এই সাদিয়া বোধহয় আসছিস। সাদিয়া আসিস না? এমনিতে তোরা রেসপন্স করলেই হয়, কথা বললে হয়, রেসপন্স করলে হয়, তোরা একদম চুপচাপ থাকিস। আচ্ছা হ্যাঁ, তোরা হাসলে আশেপাশের মানুষের ঘুম শেষ হয়ে যাবে না? ওকে, ঝামেলা। তবে একটু রেসপন্স করতে পারিস। আচ্ছা, এখন কথা হচ্ছে, উম যেটা বলতেছিলাম, এই তার মানে এটা দিয়ে, এই টাইপের ডাটা থেকে আমরা বলে দিতে পারবো যে একটা বস্তু বিশুদ্ধ কিনা পুরাপুরি। ওকে, হ্যাঁ হয়েছে। আর মেসেজ দিস না এখন, বোর্ড দেখা যাবে না। ওকে, তো এখন কথা হচ্ছে, তাইলে এই যে আহ, এইটা একটা ওয়ে অঙ্ক আসার, যে এরকম বলতে পারে বস্তুর ঘনত্ব বের করতে,
এবং বস্তুটা বিশুদ্ধ, পুরোপুরি বিশুদ্ধ কিনা যাচাই করতে। আবার এরকমও বলতে পারে যে এইখানে ধর বস্তুর ঘনত্ব দেওয়া থাকলো, ধর এরকম বলে দিল এই যে বস্তুর ঘনত্ব এটা দেওয়া থাকলো, যে তরলে ডুবাইছে তার ঘনত্ব বের করতে বলতে পারে, এই যে এরকম এল বের করতে দিতে পারে, উল্টাটা বলতে পারে। আবার এরকমও বলতে পারে যে একটা বস্তুর বাতাসে ওজন এত, বস্তুর ঘনত্ব এত, তরলের যে তরলে ডোবানো হয়েছে তার ঘনত্ব এত, হারানো ওজন কত, মানে নানাভাবে অঙ্কগুলো আসতে পারে। তো আমরা আবার এই অঙ্কগুলো চ্যাপ্টার শেষে আবার দেখবো কিছু অঙ্ক। আচ্ছা, আবার একই সাথে এই এইখান থেকে কোন একটা মানে এই যে এখানে তো আমরা তো বের করলাম যে এই মুকুটটার মধ্যে পুরাটা গোল্ড নাই, সাথে কিছু মেশানো আছে, মিক্স করা আছে, খাদ মেশানো আছে। তো এই খাদের পরিমাণ কত সেটাও বের করতে দিতে পারে, তাতে অঙ্কটা একটু বড় হবে, ওটাও করব আমরা পরে। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন এই টাইপটা গেল। ওকে, তো আমাদের পরে একটা টাইপ, সেটা হচ্ছে আবার কখনো এটা কি আপেক্ষিক গুরুত্ব দিয়ে বলে দেওয়া থাকতে পারে, যে একটা বস্তুর আপেক্ষিক গুরুত্ব, তার মানে ওই যে পানিতে ডুবানো হয়েছে এইটুক দেওয়া আছে, রো বাই রো এল, এটা দেওয়া থাকবে, আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকবে। তারপরে এইখান থেকে যে কোনো একটা বের করতে দিতে পারে, বলতে পারে যে বস্তুর বাতাসে ওজন এত হলে বস্তুর পানিতে হারানো ওজন কত হবে, অথবা বলতে পারে বস্তুর পানিতে ডোবানো অবস্থায় ওজন কত হবে, এভাবে বলতে পারে। যাই বলুক, এই একই সূত্র দিয়ে আমরা পারবো। আচ্ছা, এবার আয় প্যাসকেলের সূত্র। আচ্ছা, মাঝখানে একটা টপিক আছে, সেটা হচ্ছে নৌপথে দুর্ঘটনা কেন হচ্ছে, এগুলো একটু ইয়া দিলেই পারবি আর কি, মানে রিডিং পড়লেই পারবি। এবার আমরা প্যাসকেলের সূত্র, একটা ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ প্যাসকেলের সূত্র একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা একটু পড়তেছি। হ্যাঁ, প্যাসকেল যেটা বলতেছে, ধর আমি একটা, ধর বেলুন, এটা একটা, এই বেলুনের মধ্যে ধর কোন একটা, ধর আমরা পানি ভরলাম, হুম, বেলুনের মধ্যে পানি ভরা। এখন এই বেলুনটার উপরে যদি আমি চাপ প্রয়োগ করি, এটা একটা আবদ্ধ তরল, তো এই চাপটা আমি এইখানে দিই বা এইখানে দিই, যেখানেই দিই না কেন, সেই চাপটা এই বেলুনের সব, যত মানে আবদ্ধ যে তরল আছে সব জায়গায় সমানভাবে ছড়ায় পড়বে। চাপটা আমি এখানে দিলেও পুরো জায়গায় সমানভাবে ছড়ায় পড়বে। এবং এই যে বেলুনের দেয়ালে, বেলুনের যে সাইড ওয়াল বা যে পাত্রের মধ্যে থাকবে, সেই পাত্রের যে দেয়াল, সেই দেয়ালের সাথে লম্বভাবে ক্রিয়া করবে। তো প্যাসকেলের সূত্রটা হচ্ছে, একটা আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের মধ্যে, আমি লিখে দিচ্ছি প্যাসকেলের সূত্র। একটা আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থে বাইরে থেকে যদি আমরা চাপ প্রয়োগ করি, বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ সমানভাবে সঞ্চালিত হয়ে, সমানভাবে সঞ্চালিত হয়ে পাত্রের দেয়ালে বা পাত্রের সংলগ্ন গায়ে, পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে কাজ করে, লম্বভাবে কাজ করে। তো এইটার প্র্যাকটিক্যাল উদাহরণ, যে তুই যদি বেলুনের মধ্যে পানি নিয়ে বেলুনটায় চাপ প্রয়োগ, মানে বেলুনটার মধ্যে কয়েকটা ফুটা করে আমরা যদি চাপ প্রয়োগ করি, দেখা যাবে যে সব দিক দিয়ে একই স্পিডে পানি বেরোয় আসতেছে, সব দিক দিয়ে একই স্পিডে পানি বেরোয় আসবে। তো এইটাই প্যাসকেলের সূত্রটার একটা প্র্যাকটিক্যাল প্রুফ, যে আবদ্ধ পাত্রে বা তরল বা বায়বীয় পদার্থের উপরে চাপ প্রয়োগ করলে সেই চাপ সব দিকে সমানভাবে ছড়ায় পড়বে, বা সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়ে
ওই পাত্রের তরলের সংলগ্ন বা এই পাত্রের যে দেয়াল আছে আর কি। আচ্ছা, এইখানে আসলে পাত্রের সংলগ্ন লিখে পাত্রের তরল সংলগ্ন নয়, তরল বা বায়বীয় পদার্থ, তরল বা বায়বীয় পদার্থ সংলগ্ন, মানে ওই তরলটা যে দেয়ালের টাচে আছে বা গায়ে যে টাচে আছে তার উপর লম্বভাবে কাজ করে, বা পাত্রের দেয়ালে লম্বভাবে কাজ করে, এভাবে বলা যায়, সমস্যা নাই, জিনিসটা একই। তো এই প্যাসকেলের সূত্রটা আমরা এইটাকে এইটার মাধ্যমে আমরা যেটা করতে পারি, আমরা অল্প চাপ প্রয়োগ করে, মানে অল্প বল দিয়ে অনেক বেশি বল আউটপুটে পাইতে পারি, যেটাকে আমরা বল বৃদ্ধিকরণ নীতি বলি। তো এই বল বৃদ্ধিকরণ নীতিটা এখন আমরা দেখব। বল বৃদ্ধিকরণ নীতি কোন 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 কোনটুকু বলবো, মানে মাত্র যেটা বললাম? আচ্ছা, মানে আমি বলছি যে এখন আমরা একটা নীতি দেখব যেটার নাম হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি। মানে আমরা খুব অল্প বল প্রয়োগ করে বেশি কাজ করতে পারবো, এরকম আর কি। দাঁড়া দেখাচ্ছি। বল বৃদ্ধিকরণ নীতি, ধরো যে তোরা লিভারে, ছোটবেলার লিভারে পড়ছিলি বল বৃদ্ধিকরণ নীতি। তারপর ওই যে ইসের মধ্যে ছিল জ্যাক স্ক্রু, যেটা ওই যে গাড়িকে আমরা উপরে উঠাচ্ছি, আই মিন গাড়ি চাকা চেঞ্জ চেঞ্জ করার সময় যে একটা জ্যাক স্ক্রু ইউজ করা হয়। তো এগুলোর মধ্যে বল বৃদ্ধিকরণ নীতি ছিল। লিভারও বল বৃদ্ধিকরণ নীতির একটা উদাহরণ ছিল। ওরকম আমরা এবার এই প্যাসকেলের সূত্র দিয়ে হাইড্রোলিক প্রেস যেটাকে বলে, এরকম একটা উদাহরণ দেখব। যেমন ধর এই যে সাইকেলের হাইড্রোলিক ব্রেক, যাদের সাইকেল চালানোর অভিজ্ঞতা আছে তারা হয়তো জানিস যে ওইখানে আমরা ব্রেক, যে ব্রেকটার মধ্যে হাইড্রোলিক ব্রেক যেগুলা বলে, আই মিন ওই ভিতরে একটা ফ্লুইড বা লিকুইড ইউজ করা হয়। আমরা ব্রেকে অল্প বল দিচ্ছি কিন্তু চাকা যত গতিতেই ঘুরতে থাকুক সেটা থেমে যাচ্ছে, মানে অল্প বল দিয়ে খুব বেশি পরিমাণ ইফেক্ট আমরা পাচ্ছি। তো সেই জিনিসটা কিভাবে পাই সেটাই আমরা একটু দেখবো। এই প্যাসকেলের সূত্রকে ব্যবহার করে আমরা এই জিনিসটা পাইতে পারি। আজকে আমাদের এটাই লাস্ট টপিক হবে, সেটা হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি। আবার আঁকবো লাগলে সমস্যা নেই। বল বৃদ্ধিকরণ নীতি, এটা কিভাবে প্রুফটা কিভাবে করব সেটা একটু আঁকতেছি। ধর এটা একটা সিলিন্ডার শেপের নল, এইদিকে আরেকটা, দুইটা কানেক্টেড এভাবে। একটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে ব্যাস বা ব্যাসার্ধ যেটাই বলি না কেন সেটা ছোট, আর একটা বড়, একটার তুলনায় আরেকটা বড়। তো এইখানে একটা পিস্টন লাগানো আছে, পিস্টন মানে বুঝিস তো? তো ওই সাইডেও পিস্টন লাগানো আছে। এখন এই পুরাটার মধ্যে একটা তরল রাখা আছে, সেটা পানি বা যে কোনো কিছু হইতে পারে। পুরাটার মধ্যে একটা তরল রাখা আছে, ওকে। তা এখন এইখানে এটা কিন্তু সিলিন্ডার শেপের। তো এই যে ছোট পিস্টন, এটা হচ্ছে ছোট পিস্টন আর ওটা হচ্ছে বড় পিস্টন। এই ছোট পিস্টনটার ক্ষেত্রফল, এই ছোট পিস্টনটার ক্ষেত্রফল অন্য কালার দিয়ে দেখ, এই ছোট পিস্টনের ক্ষেত্রফল হচ্ছে এ অন, ওকে। এটা ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর কি। আর এই বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা হচ্ছে A2। আর চিত্র দেখাই যাচ্ছে যে A2 চেয়ে A1 ছোট, আই মিন A2 বড়। আর আমরা এখন এই পিস্টনটার উপরে, ছোট পিস্টনটার উপরে এফ অন বল প্রয়োগ করলাম, ছোট পিস্টনটার উপরে এফ অন। আচ্ছা, আগে এফ অন লিখতেছি না, আগে ধর লিখলাম পি, P1। আচ্ছা,
পি অন দরকার নেই, F1 লিখতেছি। ওকে, ছোট পিস্টনটার উপরে আমরা F1 বল প্রয়োগ করলাম। আচ্ছা, ছোট পিস্টনটার উপরে যদি আমরা F1 বল প্রয়োগ করি, তাইলে একটা ক্ষেত্রফলের উপরে বল প্রযুক্ত হয়েছে, তার মানে এখানে একটা চাপ প্রযুক্ত হয়েছে। আমরা জানি চাপ সমান সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল, তার মানে এই ছোট পিস্টনটার উপরে একটা চাপ প্রয়োগ হয়েছে। তো এটা আমি লিখতেছি ছোট পিস্টনে প্রযুক্ত চাপ। ছোট পিস্টনে প্রযুক্ত চাপ, প্রযুক্ত চাপ যেটাকে আমি পি অন দিয়ে দেখাচ্ছি। তো পি অন সমান সমান কি হবে? এফ অন বাই এ অন। কেউ না বুঝলে বলিস। আচ্ছা, যদি বুঝিস তাইলে এই মাত্র কি বলছে, ওই যে প্যাসকেলের সূত্র পড়ে আসলাম যে কোনো একটা আবদ্ধ তরলের মধ্যে, তার মানে এখানে তরলটা আবদ্ধ অবস্থায় ছিল। তা আমি এখানে পিস্টন দিয়ে চাপ দিছি, তাহলে এই চাপটা সব জায়গায় সমানভাবে ছড়ায় পড়বে। এই চাপটা সব জায়গায় সমান, যে চাপ দিছি সেই চাপটা এই তরলের মধ্যে সব জায়গায় সমানভাবে ছড়ায় পড়বে। তার মানে এই বড় পিস্টনের উপরেও উপরের দিকে একটা বল প্রয়োগ যুক্ত হবে। এইখানে বল দেওয়া হয়েছে, এই চাপটা যেহেতু সব জায়গায় ছড়ায় পড়বে, তাহলে এইটা ওখানে গিয়ে একটা চাপ সৃষ্টি করবে, তাহলে আমি ওখানে একটা বল সৃষ্টি করবে। তো ওখানে একটা যে বল সৃষ্টি হয়েছে, সেই বল এখানে উপরের দিকে একটা বল সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে F2। এটা হচ্ছে বড় পিস্টনে বল, মানে এইখানে বল দেওয়ার কারণে ওইখানে পানি উপরের দিকে উঠবে যখন, আই মিন তরলটা, পানি বা তরল উপরের দিকে যখন উঠবে, তার মানে এই চাপটা ওই পর্যন্ত গিয়ে পৌঁছাইছে। তাহলে বড় পিস্টনে অনুভূত চাপ, বড় পিস্টনে এখানে আমি প্রযুক্ত করছিলাম আর ওখানে যে সৃষ্ট হয়েছে, আচ্ছা, বা বড় পিস্টনে সৃষ্ট লিখলাম, সৃষ্ট চাপ সেটা হবে P2 ইকুয়ালস টু F2 বাই A2। কেউ না বুঝলে বলিস। আমি তো এই যে এইখানে বল প্রয়োগ করছি নিচের দিকে, তরল ওইদিকে উপরে উঠে আসবে না, ধাক্কা দিবে উপরের দিকে, বুঝছিস তো? এই পিস্টনটা উপরের দিকে ধাক্কা খাবে, এখানে যে বলটা পাবো আমরা, এই পিস্টনটা উপরের দিকে ধাক্কা খাবে এরকম। তো এই জন্য বলটা আমি এইদিকে, এই উপরের দিকে দেখি। ওকে, আচ্ছা, এখন প্যাসকেলের সূত্র কি বলতেছে? প্যাসকেলের সূত্র বলতেছে এই পি অন আর পি টু সমান, কারণ চাপ সব দিকে সমানভাবে ছড়ায় পড়ছে। এখানে যে চাপ দিব সব জায়গায় সমানভাবে ছড়ায় পড়বে, তার মানে প্যাসকেলের সূত্র অনুসারে পি অন আর পি টু সমান। তাই আমি সেটাই লিখতেছি এখন। সুতরাং প্যাসকেলের নীতি অনুসারে পি অন ইকুয়ালস টু পি টু, তার মানে এটা, সুতরাং পি অন ছিল এফ অন বাই এ অন ইকুয়ালস টু F2 বাই A2, F2 বাই A2। এইটুক সবার বোঝা হয়েছে কিনা? P1 আর P2 সমান হবে, P1 আর P2 সমান হওয়ার কারণে আমরা এটা লিখতে পারি। এইটুক সবার বোঝা হয়েছে? আচ্ছা, এখন এটার নাম কেন বল বৃদ্ধিকরণ দিলাম দেখতেছি আমরা। আমি এখন এই সমীকরণটাকে এভাবে লিখতে পারি, এই যে লাস্টে যেটা পাইলাম এটাকে আমি এভাবে লিখতে পারি যে সুতরাং F2 ইকুয়ালস টু, এই A2টাকে এটার পাশে আনি, মানে এরকম হবে A2 ডিভাইডেড বাই A অন ইন্টু এফ অন, এভাবে লেখা যায়। ওই সমীকরণটাকে এভাবে লেখা যায়, F2 সমান সমান A2 ডিভাইডেড বাই, হ্যাঁ ভাই বল। এই যে আড়াআড়ি করলাম, F2, এই A2টাকে এই পাশে নিয়ে আসছি, A2 কে উপরে নিয়ে আসছি, F1 ওখানেই আছে আর A1 নিচে। ওকে, কেন লিখছি আমি এই যে এই কথাটার প্রুফ করতে যাচ্ছি যে বল আসলেই বৃদ্ধি পাইছে, এই F2টা আসলেই বড়, আমি এটা দেখাইতে যাচ্ছি যে আমি F1 দিছিলাম,
যে F2 এইদিকে পাইছি সেটা আসলেই বেশি হবে F1 এর। তো এই যে তুই এখানে দেখতেছিস যে A2 A1 এর চেয়ে বড়, A2 যেহেতু A1 এর চেয়ে বড়, তাহলে আমি একটা উদাহরণ হিসেবে ধরে নিলাম, ধর আমি ধরে নিলাম A2, এই যে A2 এটা হচ্ছে 100 মিটার স্কোয়ার ক্ষেত্রফল, 100 মিটার স্কোয়ার আমি ধরে নিচ্ছি জাস্ট, ওকে। আচ্ছা, আর A1 সেটা হচ্ছে 10 মিটার স্কোয়ার ক্ষেত্রফল, আই মিন এটা হচ্ছে 10 মিটার স্কোয়ার ক্ষেত্রফল। এবং আমি এগুলা কিন্তু আমি ধরে নিলাম যে এটা হচ্ছে 100 মিটার স্কোয়ার, এটা হচ্ছে মানে বোঝানোর জন্য 10 মিটার স্কোয়ার, আর আমি ধরে নিলাম যে এখানে আমি 5 নিউটন বল দিছি, এখানে আমি 5 নিউটন বল দিছি। তাহলে এই F1 এর মান হচ্ছে 5 নিউটন। তাহলে আমার ওই সাইডে কত আসতেছে দেখ, 10 10 কাটা গেলে এখানে 10 ইন্টু 50 নিউটন, তার মানে আমি দিলাম 5 নিউটন আর ওই সাইডে বল পাইলাম 50 নিউটন। কত গুণ বেড়ে গেছে, কত গুণ বেড়ে গেছে বল? 10 গুণ বেড়ে গেছে না? আমি এখানে অল্প বল দিচ্ছি, ওখানে অনেক বেশি বল পাচ্ছি। তার মানে আমি, ব্যাপারটা এরকম, আমি ওখানে একটা 50 নিউটন ওজনের একটা বস্তুকে যদি ওখানে রাখি, আমি জাস্ট 5 নিউটন বল দিয়ে ওই বস্তুটাকে উঠাই ফেলতে পারবো। যেটা নর্মাল অবস্থায় আমার ওই বস্তুটাকে নর্মাল খালি হাতে উঠাইতে গেলে 50 নিউটন বলই দেওয়া লাগতো। ওই বস্তুটাকে এখন একটা 50 নিউটন ওজনের বস্তুকে, ভারী বস্তুকে, হ্যাঁ এক্সামে এইসবের ডাটা দেওয়া থাকবে, সমস্যা নাই, আমরা এগুলো নিয়ে ম্যাথ করব পরে, আমি এখন এটা বোঝানোর জন্য বলতেছি। তার মানে আমি একটা 50 নিউটন ওজনের ভারী বস্তুকে মাত্র 5 নিউটন বল দিয়ে উপর উঠাই ফেলতে পারতেছি। তো এই জিনিসগুলা আমাদের ইন্ডাস্ট্রিয়ালি অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, ওকে। তো এইটাকে বলা হয় হাইড্রোলিক প্রেস, ওকে। তো ধর ওই যে কাগজের ইন্ডাস্ট্রিগুলোতে কাগজগুলোকে প্রেস করা, তারপর আরো বিভিন্ন ক্ষেত্রে এই হাইড্রোলিক প্রেসটা ইউজ করা হয়। এবং ওই যে বললাম যে হাইড্রোলিক ব্রেক আমাদের সাইকেলগুলোতে এগুলা ইউজ করা হয়। তার মানে কি দাঁড়াইলো ব্যাপারটা, ব্যাপারটা এরকম দাঁড়াইলো, এখানে আমি ছোট পিস্টনের তুলনায় বড় পিস্টনের ক্ষেত্রফল কত গুণ বেশি নিছিলাম, এটা 10 এটা 100, মানে 10 গুণ বেশি নিছিলাম। তা আমি যদি সেটা 10 গুণ না নিয়ে আমি যদি সেটা 20 গুণ নিতাম, তাহলে আমি এখানে বল 20 গুণ বেশি পাইতাম, মানে 5 নিউটন দিয়ে আমি 5 × 20 মানে হচ্ছে 100 নিউটন বল পাইতাম। ওয়ালাইকুম আসসালাম। এই কথা কি বুঝতে পারতেছিস? তার মানে আমি ছোট পিস্টনের তুলনায় বড় পিস্টনের ক্ষেত্রফল যত বেশি নিব, আমি তত বেশি বল পাবো ওখানে। সবাই এটা বুঝতেছিস? এই হামিম বুঝছিস? অথই বুঝছিস? সাদিয়া বুঝছিস নাকি রে ভাই? আচ্ছা, অধরা বুঝছিস? সরি, অধরা তো না, সরি অথই, অথই বুঝছিস কিনা, আর অর্থি বুঝছিস? আচ্ছা, আর ছেলেদের মধ্যে রূপম বুঝছিস নাকি? তোদের সবাইকে ইন্ডিভিজুয়ালি কেন জিজ্ঞেস করতে হয় তো? ওকে ওকে, ইন্ডিভিজুয়ালি কেন জিজ্ঞেস করতে হয়, তোরা নিজেরা কেন স্পন্টানিয়াসলি বলিস না? আচ্ছা, এবার আয়। তো এই যে তার মানে এইটা দিয়ে আমরা যেটা করতে পারতেছি যে আমরা অল্প বল প্রয়োগ করে অনেক বেশি বল পাইতে পারতেছি, এই জন্য এই জিনিসটাকে বলা হয় বল বৃদ্ধিকরণ নীতি। তো আমাদের বল বৃদ্ধিকরণ নীতিটার সূত্রটাকে আমরা এভাবেও মনে রাখতে পারি, অথবা এই যে এভাবেও মনে রাখতে পারি, যেটা ভাল লাগে। আমার মনে হয় এটাই ইজি, এভাবেও মনে রাখা যায়। তো প্যাসকেলের নীতি ব্যবহার করে আমরা এই জিনিসটা পাইলাম। তো এখন তার মানে ব্যাপারটা এটা দাঁড়াচ্ছে যে আমি A2 মান যত বড় করব, এই যে A1 F1, এই A2 মান A1 এর তুলনায় যত বাড়ায় দেব, তার মানে ছোট পিস্টনের তুলনায় বড় পিস্টনের ক্ষেত্রফল যত বেশি হবে, আমি তত গুণ বেশি বল আউটপুটে পাবো। তো আজকে এই পর্যন্ত থাকুক, এইগুলার ম্যাথ আসে পরীক্ষায়, তো আমরা ইনশাল্লাহ পরে ম্যাথও দেখব। আজকে এই পর্যন্ত থাকুক, ওকে। আল্লাহ হাফেজ। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকিস। ওয়ালাইকুম আসসালাম।